আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্র সংস্কারে নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ, এই 5টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশন আজ থেকে কার্যক্রম শুরু করবে এবং 90 দিনের মধ্যে তৈরি করা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। 6টি কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হওয়ায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সাবেক সচিব সফররাজ হোসেনকে। 9 সদস্যের কমিশনে রাখা হয়েছে শিক্ষার্থী, মানবাধিকার কর্মীদের। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে। 5 সদস্যের কমিশনে সাবেক বিচারপতি ও সাবেক জেলা দায়রা জাজরা রয়েছেন। আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বাধীন জনপ্রশাসন কমিশনে সদস্য সংখ্যা 8 এবং বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সংখ্যা 5। ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য সংখ্যা 8 জন। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার নিয়ে আগামী শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের 3য় দফার সংলাপ। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত 6 কমিশনের মধ্যে 5টির কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা জানান। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা। তিনি বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব। উপদেষ্টা পরিষদের সভায় দেশ দুটির সঙ্গে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে। পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। এছাড়া গণমাধ্যমগুলোকে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি, আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত 5 অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয়। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত 56 জন ডিসিকে নিয়োগ দিয়ে 10 কোটি টাকা লেনদেনের অভিযোগ খোদ জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও যুগ্ম সচিব জিয়াউদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে। এদের মধ্যে প্রতিবেশী দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ দিতে আরও 200 কোটি টাকার প্রস্তাবও এসেছিল। প্রথম ধাপে ডলারে 5 কোটি টাকা সচিব মোখলেসুরের কাছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এ নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। 1988 সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর মোখলেসুর রহমান। ছাত্র জনতার হাত ধরে পট পরিবর্তনের পর 28 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব হিসেবে। যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অবৈধ লেনদেনের প্রস্তাব দেন একই জেলা রংপুরের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। জনপ্রশাসনের সরকারি নিয়োগ নথি অনুসারে সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিনের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মিল পাওয়া যায়, যেখানে 29 আগস্ট রাত 9:03 জিয়াউদ্দিন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান। পরের দিন 30 আগস্ট 5 কোটি টাকা চাইতে দেখা যায়। বিপরীতে যুগ্ম সচিব তাকে 10 কোটি টাকা ম্যানেজ করে দেওয়ার কথা বলেন, যেখানে টাকা লেনদেনের আগে গোয়েন্দাদের চোখ এড়িয়ে ডলারে 5 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। জিয়াউদ্দিন বলেন, গোয়েন্দারা দুর্বল হয়ে গেছে, কিন্তু এই লেনদেনের কথা অস্বীকার করেন জিয়াউদ্দিন। তিনি বলেন, এমন কোনো কথোপকথনে তিনি জড়িত নন। আপনি বেশ কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা বলেছেন ডিসি নিয়োগে, এটা কি সত্য কিনা? না না না, আমি কোনো কথাও বলিনি। আপনি এবং মোখলেসুর রহমান, আলী ইমাম ওনাদের নাম বলতে বলেছেন,
এবং আজম সাহেব এটাকে আমি বলেছি এরকম একটা স্ক্রিনশট আপনাদের কথোপকথন কথায় এসছে আর কি আমার হাতে। না না না, একদম মধ্যে আমি কোনোভাবেই ইনভলভ নই। আমি জানি না কিছু, আর ওনাদের নাম তো প্রশ্নই ওঠে না, কেন আমি কাজের সাথে জড়িতই নেই। তাহলে কিভাবে আমি ইনভলভ হবো বলেন? আমি আমি হচ্ছে ওই যে কথা বলা হয় লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার বলি। আপনার এগেনস্টে কেন এলিগেশন তৈরি করা হচ্ছে এরকম? আমি ফোনে কথা বলছি, এই জন্য না, ফোনে আসলে বলতে পারবো না। জনপ্রশাসনের টেবিল, আইফোনে তার নম্বর ও কথোপকথন দেখে এসব তার হয়ে নিশ্চিত করা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সচিবের দফতরে অনেকবার যাওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মোবাইলে তিনি জানান এই বিষয়টি ডেথ কেস, এ নিয়ে আর কথা বলতে রাজি নন তিনি। এগেনস্টে একটা এলিগেশন আছে। কি এলিগেশন? আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিছু উৎকোচ নিয়েছিলেন। হ্যাঁ, এটা ডেট কেস, এটা কোনো ইস্যু না। থ্যাংক ইউ ভেরি মাচ। কথোপকথনে জিও রেডি করে রাত বা সকালে গোপনে আসার কথা বলতে দেখা যায়, যেখানে 50 থেকে 52 জনকে প্রতিবেশী দেশের লিস্ট থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এজন্য 200 কোটি টাকার প্রস্তাবও দেয়া হয়। প্রতিশ্রুতি অনুসারে 9 এবং 10 সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিতদের নিয়োগ দিতে দেখা যায়, যাদের নিয়ে একাধিক পত্রিকা জানায় তারা চিহ্নিত স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের সহযোগী। কথোপকথনের প্রতিশ্রুতি অনুসারে আরও 3 জনকে নিয়োগ দেয়া হয় বঞ্চিতদের পক্ষ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখে 5 কোটি টাকা পেমেন্টের খবর জানায় জিয়াউদ্দিন। পরবর্তী পর্বে জানাবো এই ঘটনায় কারা জড়িত ছিল, সেসবের বিস্তারিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডিসি নিয়োগকে কেন্দ্র করে 10 কোটি টাকা ঘুষ লেনদেনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। এ বিষয়ে পত্রিকার নামসহ ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিল বরাবর চিঠি ইস্যু করা হয়েছে বলেও তিনি জানান। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ডিফাইসলেস, ইট ইজ বেটার। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে, বিন্দু বিষয়টা যেখানে সত্যতা নাই, এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এই কথা বলেন। যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের আবাসিক রাষ্ট্রদূতগণ আজ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রথমে নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আর্লড গুল ব্র্যান্ডসন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিতে নরওয়েকে সহায়তা করার আহ্বান জানান তিনি। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ইউরোপিয়ান ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কিছু আইনের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারছেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না? কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেওয়া হয় তাকে। এর আগে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে জামিন দেয় আদালত। ঢাকা মহানগর দায়রা জাজ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সাথে পুরনো মামলাগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও তিনি জানান। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পুরনো সাইবার নিরাপত্তা আইনের কারণে এখন যাদের যেসব মামলা হচ্ছে তার জন্য সরকার বিব্রত বোধ করছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মহিদুল ইসলামের রিপোর্ট। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে না সংশোধন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের হয়রানির কথা। সেই সাথে সাইবার নিরাপত্তা আইনটি ভবিষ্যতে মানুষ কিভাবে দেখতে চান তাও তুলে ধরেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি। আমরা যদি সেকশন 124 দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিগত সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই আইনটি তৈরি করেছিল। আর আইন উপদেষ্টা বলেন, অবশ্যই বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, ফলে আইনের এই পিছনের এই মনস্তত্ত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট। ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা হয় বহুল আলোচিত এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন। বহু মানুষ ওই আইনের বিভিন্ন ধারায় হয়রানির শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের টাইম 100 নেক্সট তালিকায় স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নায়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মূলত এটি টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকার সম্প্রসারিত রূপ। তালিকার উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। ম্যাগাজিনে নাহিদ সম্পর্কে বলা হয়েছে, মাত্র 26 বছর বয়সে বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্র নেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন। আগের মতো সংকট যেন না হয় সেজন্য ব্যাংকগুলোকে যাচাই বাছাই করে ঋণ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BAB এর প্রতিনিধিবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। আর নির্দিষ্ট কাউকে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে যেন চাপ না দেওয়া হয় সেই দাবি জানিয়েছেন BAB এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নূর হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর প্রতিনিধিরা। এ সময় ব্যাংকিং খাতে কোনো নীতি গ্রহণের আগে তাদের সাথে আলোচনার আহ্বান জানান তারা। কম সুদে ঋণ দেয়া ও ঋণের টাকা ফেরত পাবার মতো নীতি গ্রহণ করতেও অর্থ উপদেষ্টার কাছে দাবি জানান তারা। ব্যাংক থেকে ঋণ হিসেবে নেয়া 1000 কোটি টাকা ফেরাতে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে কোর্টে জানি যারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ব্যাংকের প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় 5,000-10,000 কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ, পলাতকদের কোনো রাইট নাই যে কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে। এটা দেওয়া উচিত নয়, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত।
যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এক্সকে টাকা দিয়ে দাও, ওখান তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, এইসব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে হয়তো গেলেই করছে তো। আর ব্যাংকিং খাতের চলমান সংকট নিরসন ও সংস্কারে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়। আর তারপরে আমি একটা অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, কারণ অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার থেকে ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে এসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। বর্তমান সরকার ব্যাংক ও গ্রাহকদের জন্য ভালো হয় এমন নীতি গ্রহণ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দুর্গাপূজায় নিরাপত্তার প্রয়োজনে ছাত্ররাই ঢাল হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পতিত স্বৈরাচারের দোসররা পাল্টা ছোবল দেওয়ার পরিকল্পনা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই সমন্বয়ক। রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের স্বজনদের সাথে ঢাকার উত্তরায় পৃথক দুটি মতবিনিময়ে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সদস্যরা। এ সময় প্রিয়জন হারা স্বজনরা স্মৃতিকাতর হয়ে ওঠেন, ভেঙে পড়েন কান্নায়। এই হচ্ছে আমার ছেলের গুলিবিদ্ধ ছবি, এই হচ্ছে আমার বড় ছেলের ছোট ছেলে। আমার চোখের সামনে আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে বারান্দার মেঝেতে শুয়ে পড়ছে। আমার ভাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আসলে ওর ভিডিওর সাউন্ড আমি নিতে পারি না, আমি এখন আমি চাই আমার ছেলের মতন কেউ বাবা, আমার ছেলের মতন কেউ। সমন্বয়ক সার্জিস আলম বলেন, নিহত শিক্ষার্থীদের তালিকার কাজ চলছে। তিনি বলেন, সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করে তৎপর রয়েছে স্বৈরাচারের দোসরেরা। সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে। আমরা যেভাবে 5 আগস্টের মীর পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য, আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো। একটি জিনিস মনে রাখবেন, ওই যে দোসররা, ওই যে দোসরের এজেন্টরা, ওই যে দোসরের দেশগুলো, এগুলো কিন্তু এখনো থেমে নেই। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পদ্মা সেতুতে অর্থ লোপাটের অভিযোগ আনেন সার্জিস আলম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব জ্বালানির বাজারে পড়তে পারে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সতর্কতা রয়েছে। বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এই কথা বলেন। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে, তারপরে কেবল মিডল ইস্টের এখন যুদ্ধের আছে, অস্থিরতা জ্বালানি বাজারে। আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর 10 নম্বরে শামীম হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রূপনগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি গফুর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে একটি শর্ট গান এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসেদুর রহমান। বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে মিরপুরে সবচেয়ে বেশি মামলা হয়েছে। মামলা পর্যালোচনা করে অভিযান চলছে। একই সাথে আসামিরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। অর্থনীতি সমিতির কার্যালয়ে হামলা করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্কাটনে তালা ভেঙে দখলের এই ঘটনা ঘটে। অর্থনীতি সমিতির সদস্যরা অভিযোগ করেন, গত 18 মে এই সমিতির নির্বাচনে 29 সদস্যের কমিটি হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বহিরাগতদের নিয়ে এই হামলা করেন। তারা দাবি করেন, সমিতির কার্যালয়ে তালা দিয়ে রেখেছে হামলাকারীরা। বিষয়টি যৌথ বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তারা।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাজারে বিক্রি হওয়া স্কিন কেয়ার পণ্যের একটা বড় অংশই ভেজাল। এই তথ্য জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেছে, বাজারে এসব পণ্য বিক্রি বন্ধের তৎপরতা অব্যাহত আছে। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, ভেজাল পণ্যের বিরুদ্ধে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি জরুরি। অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স সংগঠনের নেতারা বলেন, আমদানিকৃত মানহীন পণ্যের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। এছাড়া যথাযথ সহায়তা পেলে দেশের কসমেটিক্স শিল্প মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলেও জানান বক্তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।